ওয়েলকাম টু কিশালয়। তো কিশালয়ে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের পার্ট 2। আমরা এর আগের দিন নাম্বার সিস্টেমের পার্ট 1 যে প্রথম ক্লাসটা আমরা করেছিলাম। তো যারা আমাদের সেই প্রথম ক্লাসটা দেখোনি অবশ্যই তারা আগে প্রথম ক্লাসটা দেখবে, তারপরে কিন্তু দ্বিতীয় ক্লাসটা দেখতে হবে, কারণ প্রথম ক্লাস না দেখলে কিন্তু দ্বিতীয় ক্লাসটা বোঝা যাবে না। এবং যারা অলরেডি প্রথম ক্লাস দেখেছো তারা অবশ্যই দ্বিতীয় ক্লাসটা দেখে নাও, তোমাদের সংখ্যার যে ধারণাটা সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে যাবে। কারণ যে কোনো এক্সাম দিতে গেলে আগে আমাদের সংখ্যা সম্পর্কে কিন্তু ভালো করে জানতে হয়। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে অবশ্যই দ্বিতীয় ক্লাসটা শুরু করছি। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। তো এর আগের দিন আমরা জাস্ট লাস্ট যেটা করেছিলাম ডেসিমাল নাম্বার আমরা করেছিলাম, তাই না? ডেসিমাল নাম্বার একটু হালকা আমি একবার জাস্ট বলে দিচ্ছি, তারপরে আমি ক্লাসে ঢুকে যাচ্ছি। ডেসিমাল নাম্বার ছিল দুই রকমের আমরা জানি। একটা ছিল কি তোমার রিকারিং ডেসিমেল, আর একটা কি ছিল, আরটা ছিল নন রিকারিং ডেসিমেল। রিকারিং ডেসিমেল মানে হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল, যেটাকে বলা হয় টার্মিনেটিং ডেসিমেল বলা হয়, তাই না? তো টার্মিনেটিং ডেসিমেল কাকে বলা হয়? আমরা জানি যেগুলো আবৃত্ত দশমিক পৌনপুনিক সংখ্যা বা যেগুলো পুনরাবৃত্ত সংখ্যা, যেমন 0.5, 0.1, 0.333 এগুলোকে বলা হয় কি টার্মিনেটিং বা রিকারিং ডেসিমেল বলা হয়। পরীক্ষায় কিন্তু আসে নিচে কোনটি রিকারিং ডেসিমেলের এক্সাম্পল। নন রিকারিং ডেসিমেল বা নন টার্মিনেটিং ডেসিমেল কাকে বলে? তো যেগুলো অপুনরাবৃত্ত, যেগুলো দশমিক ভগ্নাংশগুলো কি অপুনরাবৃত্ত, দেখো অপুনরাবৃত্ত এই যে সংখ্যাগুলো 0.4567 এভাবে চলছে কন্টিনিউ, মানে আলাদা আলাদা সংখ্যা আসতেছে বারবার, সেগুলো কি নন রিকারিং। কিন্তু দেখো এই যে এইখানে একই সংখ্যা বারবার কন্টিনিউ রয়েছে, একই সংখ্যা কন্টিনিউ রয়েছে, তার মানে এটা কি, এটা একটা আবৃত্ত। কি আবৃত্ত আমরা পরে ধীরে ধীরে আরো বুঝে নেব জিনিসগুলোকে। তো এগুলোকে বলা হয় রিকারিং আর এগুলোকে বলা হয় নন রিকারিং। চলো আমরা তাহলে নেক্সট যে ক্লাসটা আমরা যে জায়গায় কমপ্লিট করেছি সেটা আমরা দেখিয়ে দিলাম, এবার আমরা তারপরে আমরা চলে যাচ্ছি। আমরা কি শিখেছিলাম আগের দিন? আমরা শিখেছিলাম যে আমাদের যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমে আমরা টাইপ আগের দিন জেনেছিলাম যে দুই রকমের, প্রধানত একটা রিয়েল নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, তাই না? তো দেখো ইমাজিনারি নাম্বার আমরা আগের দিন বুঝেছিলাম, যারা বোঝোনি তারা অবশ্যই দেখে নেবে। তো সেই রিয়েল নাম্বার থেকে আমরা যেগুলো ধীরে ধীরে শিখবো সেগুলো আমরা কিন্তু এখন ক্লাসে আলোচনা করব। দেখো প্রথমত হচ্ছে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কাকে বলে ভালো করে বুঝতে হবে। তো মূলদ সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে, দেখো বলা আছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। মানে পি বাই কিউ আকার মানে এটা কি? পি বাই কিউ মানে হচ্ছে, বলে দিচ্ছি, পি বাই কিউ মানে ভগ্নাংশ, পি লব কিউ হচ্ছে হর বলা হয়। তো যেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করতে পারবে, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে, মানে লব বাই হর আকারে প্রকাশ করতে পারবে, তাদেরকে বলা হয় কি, তাদেরকে কিন্তু মূলদ সংখ্যা বলা হবে। অবশ্যই মাথায় রাখতে হবে যে কিউ এর মান নট ইকুয়াল টু কিন্তু জিরো হবে, মানে কিউ এর মান কখনোই জিরো হওয়া যাবে না। যদি কিউ এর মান জিরো হয় তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা হবে না। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে যেমন কিরকম কিউ এর মান নট ইকুয়াল টু জিরো বোঝাই দিচ্ছি। মানে সাপোজ আমি এখানে একটা মান দিলাম 7, বাই আমি যদি জিরো দিই তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা হবে না। তাহলে কি পি এবং যে কিউ এর মান অবশ্যই কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। পি আর কিউ এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। তো পূর্ণ সংখ্যা কি আমরা ধীরে ধীরে সেগুলো অবশ্যই জানবো। পূর্ণ সংখ্যা কি সেটা আমরা জেনে নেবো অবশ্যই। তো দেখো তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যাকে কিন্তু ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। যারা অবশ্যই ইংলিশের এক্সামগুলো দাও, মানে লাইক এসএসসি এক্সাম যেগুলো, সিএইচএসএল, সিজিএল যে এক্সাম আছে সেগুলোতে ইংলিশে কোশ্চেন হয়, তাদের কিন্তু ইংলিশ টার্মগুলো লাগবে। তাহলে রেশনাল নাম্বার বলা হয় বা মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ যে সংখ্যার দশমিক আকার আবৃত্ত, একটু আগে আমরা আবৃত্ত পড়ছিলাম, যে রিকারিং ডেসিমেল যেগুলোকে বলা হয় বা টার্মিনেটিং ডেসিমেল বলা হয়, সসীম তারাই কিন্তু মূলদ সংখ্যা, সসীম। তাহলে যেমন 7,5/3, 0.6, -3/2, √16, 3.222 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো এবার আমরা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি সেটা জেনে নেব, এক এক করে এক্সপ্লেন করবো তোমাদের সামনে। দেখো সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাকে কি বলা হবে? মূলদ সংখ্যা বলা হবে। পূর্ণ সংখ্যা কোনগুলো একটু হালকা বলে দিচ্ছি, যে সমস্ত নেগেটিভ এবং যে সমস্ত পজিটিভ মানে ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো সঙ্গে জিরো, এই যে এই সংখ্যাগুলোকে বলে পূর্ণ সংখ্যা। আমরা পরে আরো জেনে নেব, চাপ নেই। কিন্তু সমস্ত, দেখো মূলদ সংখ্যা কি সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা নয়। মানে সমস্ত তুমি পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলতে পারো,
সাপোজ 7/1 নিলাম, 7/1, তাহলে কি হলো, সমস্ত পূর্ণ সংখ্যাটা এটা কি মূলের সংখ্যা হয়ে গেল না। তাই বলছে সমস্ত পূর্ণ সংখ্যাই মূলের সংখ্যা, কিন্তু সমস্ত কিন্তু তার উল্টোটা ভাইস ভার্সা, যেটা কিন্তু সমস্ত মূলদ সংখ্যা কি সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। বোঝা গেল ক্লিয়ার? যে সমস্ত তুমি মূলদ সংখ্যাকে কি করতে পারবে না, পূর্ণ সংখ্যা করতে পারবে না। আসো আর একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখানে। তো আমরা জানি দুটো মান রয়েছে, একটা হচ্ছে কি মান, পাই রয়েছে। পাই মানে আমরা জানি কত, যে অ্যাপ্রক্সিমেট একটা পাই এর মান হয় 22/7, সরি 22/7। পাই এর একটা অ্যাপ্রক্সিমেট মান কি হয়, 22/7। আর একটা মান আমরা যদি তোমাদেরকে নর্মালি দিয়ে রাখি 22/7, দুটো মান দিলাম, দিয়ে বললাম যে বলো তো এখানে কোনটা মূলদ সংখ্যা, কোনটা অমূলদ সংখ্যা, বা কোনটা মূলদ সংখ্যা নয়। তখন কিন্তু আমরা অ্যান্সার দেবো এই যে পাই, কিন্তু পাই এর যে এখানে বলা আছে 22/7 যে অ্যাপ্রক্সিমেট মান, এটা কিন্তু কি নয়, এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। কেন মূলদ সংখ্যা নয়? কারণ এটা তুমি কি এটাকে অ্যাপ্রক্সিমেট মান পাবে, এটার কিন্তু কোনো একটা সমাপ্ত পাবে না, মানে এটা আবৃত্ত তুমি পাবে না। বোঝা গেল? কিন্তু এই যে 22/7 আমি তোমাদেরকে যদি দেই, এইটার কিন্তু একটা আবৃত্ত মান তুমি পেয়ে যাবে। বোঝা গেল? তার জন্য পরীক্ষায় কিন্তু যদি এক্সাম্পল আসে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, একটা পাই অপশনে দিল আর একটা 22/7 দিল, তাহলে কিন্তু অ্যান্সার হবে 22/7, পাই কিন্তু হবে না। ক্লিয়ার? খুবই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার আসো, যে কোনো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে এটা মূলদ সংখ্যা। কিরকম? এই যে দেখো এখানে √16, তো বলো তো √16 যে আমি ওখানে লিখে দিচ্ছি √16, তো √16 কে যদি আমি রুট থেকে বের করি তাহলে একটা 4 পেয়ে যাচ্ছি না। তার মানে কি, যে কোনো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে একটি মূলদ সংখ্যা। নেক্সট আসো, প্রত্যেক ভগ্নাংশ হলো একটি মূলদ সংখ্যা। প্রতিটি ভগ্নাংশ কি সংখ্যা? একটি মূলদ সংখ্যা। মানে প্রতিটি ভগ্নাংশই কিন্তু মূলদ সংখ্যা হতে হবে। বোঝা গেল? প্রতিটি ভগ্নাংশ একটি মূলদ সংখ্যা। তারপর প্রতিটি পূর্ণ সংখ্যা হলো একটি মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো বললাম একটু আগে, পজিটিভ, ধনাত্মক এবং ঋণাত্মক, সঙ্গে 0, সেগুলো কি সংখ্যা? একটি মূলদ সংখ্যা। নেক্সট চলো আমরা যাচ্ছি। দেখো নেক্সট বলছে, তো নেক্সট কি বলছে, যে যে কোনো দুটি মূলদ সংখ্যার, যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল কিংবা গুণফল কিংবা ভাগফল, সেই ভাগফলটা অবশ্যই 0 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে হবে একটি মূলদ সংখ্যা। কিরকম এক্সপ্লেন করে দেখাচ্ছি। দেখো, দুটি মূলদ সংখ্যার যোগফল, মূলদ সংখ্যা মানে আমি ধরলাম একটা মূলদ সংখ্যা 7/2 ধরলাম, আর একটা মূলদ সংখ্যা আমি ধরলাম 3/4। চলো এটাকে যোগ করব আমরা। দেখো এখানে 4 হবে, এখানে 14 হবে, প্লাস এখানে 3 হবে, মানে কি 17/4। কি সংখ্যা পেয়ে গেলাম? একটা, অবশ্যই আমরা একটা কি সংখ্যা পেয়ে গেলাম? মূলদ সংখ্যা পেয়ে গেলাম। সেম যদি বিয়োগ করি আমরা, বিয়োগফলটাও মূলদ সংখ্যা। সেম যদি গুণন করি, দেখো গুণন যদি, সাপোজ আমরা যদি p/q একটা সংখ্যা নিলাম, আর একটা সংখ্যা আমি a/b নিলাম, ভালো করে বুঝে যাবা। p/q মানে কি, pa/qb। লক্ষ্য করো, আমি কিন্তু এটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম, ওদের গুণফলটা। এবং ভাগফল, সেটা কি দিয়ে ভাগ করা যাবে না, ভালো করে বুঝে নেবে, সেটা কিন্তু 0 দিয়ে ভাগ করা যাবে না। তো 0 দিয়ে ভাগ ছাড়া একটি মূলদ সংখ্যা। বোঝা গেল? ক্লিয়ার একদম। এবার এ আর বি দুটি মূলদ সংখ্যা হলে হয় a গ্রেটার দ্যান বি, মানে a এর মান b এর থেকে বড়, অথবা a সমান সমান b, অথবা a এর মান b এর থেকে ছোট হতে পারে। মানে দুটোই ইকুয়াল হতে পারে, একটার মান অপরটার থেকে বড় হতে পারে বা ছোট হতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে দেখো পয়েন্ট, a, b, c তিনটি মূলদ সংখ্যা যদি মূলদ সংখ্যা হয় এবং a গ্রেটার দ্যান b, মানে a লেস দ্যান b, a এর থেকে b বড়, b এর থেকে আবার c বড়, তাহলে দেখো হবে a থেকে c বড়। কিভাবে বোঝাচ্ছি লক্ষ্য করো, a b মানে a এর থেকে b বড়, লক্ষ্য করো b এর থেকে আবার কে বড়? c বড়। বলো তো তাহলে a এর থেকে c কি বড় হয়ে গেল কিনা? তাহলে এর থেকে সি বড় হয়ে গেল। তাহলে আমাদের বলছে যে তিনটি মূলদ সংখ্যা হতে পারে, এর থেকে যদি বি বড় হয়, বি এর থেকে যদি সি বড় হয়, তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে এর থেকে সি কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার চলো নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট আমাদের একটা কোশ্চেন আছে, খুবই সুন্দর একটা কোশ্চেন আছে। চলো এই কোশ্চেনে আমরা উত্তর করার চেষ্টা করব সবাই। দেখো কি বলছে ওরা,
যে নিচের কোনটি মূল সংখ্যার উদাহরণ। তো যাই হোক, কোশ্চেনটা দেওয়ার আগে আমি একটা জায়গা তোমাদেরকে একটু ক্লোজ করে দিচ্ছি, একটা অপশনের এই জায়গাটা ক্লোজ করে দিচ্ছি, তাহলেই আমাদের অ্যান্সারটা বের করা খুবই সহজ হবে এবং ইজি হবে। তো সবাই লক্ষ্য করো, দেখো এবার তাহলে বলছে নিচের কোনটি মূল সংখ্যার উদাহরণ। তো অপশন এ কি বলা আছে, অপশন এ বলা আছে 500, অপশন বি কি বলা আছে, অপশন বি বলা আছে মানে অপশন এ 500 আছে, -15 √2, 0.5353 পাই। লক্ষ্য করো, আমি একটু আগে বলছিলাম যে পাই কখনোই কি সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়, তাহলে অ্যান্সারে হবে না। পাই কি সংখ্যা, একটি পাই একটি অমূলদ সংখ্যা। দেখো অপশন ডি তেও কিন্তু পাই আছে, তো এটাও অমূলদ সংখ্যা হবে। এছাড়াও আমরা বলতে পারি √2 মানে কি, √2 হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা, কারণ √2 আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা নয় যেটাকে বর্গমূল করা যাবে। এবং এছাড়াও এটা মৌলিক সংখ্যা, আমরা পরে এগুলো শিখে নেবো আরো, যে সমস্ত মৌলিক সংখ্যা অমূলদ সংখ্যা সেটা আমরা একটু পরেই গেলে বুঝে যাব অমূলদ সংখ্যা। তাহলে এবার দেখো অপশন বি আর সি রয়েছে, অপশন সি তে অনলি 500 আছে, আর অপশন বি তে আছে 500, -15, 0.5353 1/4। লক্ষ্য করো 500 কিন্তু একটা মূলদ সংখ্যা, -15 একটা পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা, কারণ সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, আবৃত্ত মানে মূলদ সংখ্যা, 1/4 একটা মূলদ সংখ্যা। তার মানে কি আমরা অপশন বি অ্যান্সার দেবো, কিন্তু বলা আছে সি তে 500 অনলি, এটাও মূলদ কিন্তু অনলি বলা আছে। তো আমি একটা জিনিস বোঝা দিচ্ছি তোমাদের, ভালো করে বুঝে নেবে। অনলি মানে কি, আমরা জানি অনলি মানে শুধুমাত্র, অনলি মানে শুধুমাত্র। আরটা কি জিনিস হয়, মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি মানে কি অবশ্যই হবে, তাই না, অবশ্যই, অবশ্যই হবে। আরটা কি হয়, মেবি, ভালো করে বুঝো, মেবি মানে হতে পারে, মেবি মানে হতে পারে। তো যখন তুমি কোনো একটা অপশন দেখবে অঙ্কের ক্ষেত্রে যে লেখা আছে অনলি, তো প্রথমত এই অ্যান্সারটা কিন্তু না হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। এছাড়াও যদি মাস্ট বি বলা থাকে, মাস্ট বি কি বলা থাকে, মাস্ট বি, এটাও কিন্তু অ্যান্সার না হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো অ্যান্সারে থাকলে না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এই মেবি মানে যেটা আছে এটা হতে পারে, তখন সেই অপশনগুলোর মধ্যে আমাদের হওয়ার সম্ভাবনাটা বেশি। মানে তুমি 90% ধরে নিতে পারো মাস্ট বি এবং অনলি যেগুলো থাকবে সেগুলো না হওয়ার সম্ভাবনা বেশি। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম যে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট এবার আমরা যাব। নেক্সট দেখো আরেকটা বলা আছে এখানে, সুন্দর একটা কোশ্চেন আছে, যে কোনো আমাদের রেলের যে এক্সামগুলো হচ্ছে, এছাড়া সামনে টেটের এক্সাম রয়েছে, স্পেশাল টেট যারা রয়েছে তাদের এক্সাম রয়েছে, এছাড়াও ডাব্লিউপি, কেপি, লাইক, এসএসসি, জিডি এই এক্সামগুলো এবং সিএইচএসএল, সিজিএল এর ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেখো বলছে নিচের কোনটি সঠিক, বলছে ওরা নিচের কোনটি সঠিক হবে। তো চলো দেখবো আমরা। বলছে এ নাম্বার অপশন, দুটি অমূলদ সংখ্যার যোগফল অবশ্যই একটি অমূলদ সংখ্যা। আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে যে এই যে অবশ্যই কথা যদি থাকে সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এক্সপ্লেন করব, তবে আগে দেখে নেই কোনটা হতে মানে কোনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার দেখো 2 নাম্বার, দুটি অমূলদ সংখ্যার গুণফল অবশ্যই একটি অমূলদ সংখ্যা। দুটি মূলদ সংখ্যা, 3 নাম্বার, দুটি মূলদ সংখ্যার গুণফল হতে পারে অমূলদ সংখ্যা, যে হতে পারে বলা আছে। আবার দুটি অমূলদ সংখ্যার যোগফল হতে পারে অমূলদ সংখ্যা, যে আবার কি বলা আছে, হতে পারে বলা আছে। তার মানে কি অপশন এ বি হওয়ার সম্ভাবনা কম, সি ডি হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি। তো এবার আমরা একটা করে অপশন নিয়ে এক্সপ্লেন করব কেন হবে কেন হবে না। দেখো দুটি অমূলদ সংখ্যার যোগফল অবশ্যই একটি অমূলদ সংখ্যা, এটা অবশ্যই বলছে মানে যে অবশ্যই মানে হতেই হবে, মানে হতেই হবে। দেখো কেন এটা ভুল বোঝাই দিচ্ছি আমি সুন্দর করে তোমাদের একদম সংখ্যা নিয়ে। তো অমূলদ সংখ্যা আমি ধরলাম √2 প্লাস √3 একটা সংখ্যা ধরলাম, এটা অমূলদ সংখ্যা, আর একটা 2 মাইনাস √3 ধরলাম, এটা একটা অমূলদ সংখ্যা। তো কি বলছে, এদের যোগফল বলছে, চলো দুটোকে যোগ করে দেবো এবার। হ্যাঁ, 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3,
বলো তো কত আসলো মানটা, যোগ করে কি 4 আসলো না? তো 4 যদি আসে তার মানে আমরা বলতে পারি দুটি অমূলদ সংখ্যার যোগফল কিন্তু একটি মূলদ সংখ্যা হতে পারে। অবশ্যই মানে হতেই হবে, তাহলে অবশ্যই হবে না, তার মানে কি হতে পারে। তো আমাদের অপশন এ কিন্তু ভুল। চলো বি অপশন, দুটি অমূলদ সংখ্যার গুণফল, ওরা বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল। তো দুটি অমূলদ সংখ্যার কি ফল দিয়েছে ওরা? গুণফল অবশ্যই একটি অমূলদ সংখ্যা না, এটা ভুল। দুটি অমূলদ সংখ্যার গুণফল অবশ্যই অমূলদ সংখ্যা নয়। কেন বোঝাচ্ছি দেখো, আমি দুটো সংখ্যা এই দুটো সংখ্যায় নিলাম, চলো এদেরকে যদি গুণ করি তাহলে কেমন হবে দেখো, 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। বলো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র? আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 তার স্কোয়ার। তাহলে বলো 2 এর স্কোয়ার 4 আর √3 এর স্কোয়ার 3, তো 4 এর থেকে 3 গেলে 1, 1 মিন্স একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা হয়ে আসলো। কিন্তু ওরা বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল অবশ্যই একটি মূলদ সংখ্যা, তাহলে তো এটা ভুল। অবশ্যই একটি অমূলদ সংখ্যা, অবশ্যই কখনো না, হতে পারে কিন্তু অবশ্যই না। আমরা পেয়ে গেলাম প্রমাণ, তাহলে বি অপশন হবে না। সি, আমি কেন এক্সপ্লেন করছি তোমরা আরো ভালো করে বুঝে নাও, তার জন্য এক্সপ্লেন করছি। এই কোশ্চেনে যে আসবে পরীক্ষা এমন না, এগুলোকে ঘুরিয়ে দিতে পারে। চলো, দুটি অমূলদ সংখ্যার গুণফল হতে পারে অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার গুণফল হতে পারে অমূলদ সংখ্যা। ডি, দুটি অমূলদ সংখ্যার যোগফল হতে পারে অমূলদ সংখ্যা। লক্ষ্য করো, দুটি অমূলদ সংখ্যার যোগফল হতে পারে অমূলদ সংখ্যা, আর দুটি মূলদ সংখ্যার গুণফল হতে পারে অমূলদ সংখ্যা। তো বলতো কখনো কি, কখন একটু আগে পড়ে আসলাম, কখনো কি কোনো মূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা হয়? কখনো হতে পারে কি? কখনোই হতে পারে না। তার মানে অপশন সি ইজ ইনকারেক্ট। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, দুটি অমূলদ সংখ্যার যোগফল হতে পারে অমূলদ সংখ্যা, এটা কিন্তু কারেক্ট। কেন হতে পারে? সাপোজ আমি এবার তোমাদেরকে দুটো অমূলদ সংখ্যা নিয়ে দেখাচ্ছি। মনে করো একটা অমূলদ সংখ্যা √2 নিলাম আর একটা অমূলদ সংখ্যা √3 নিলাম। বলো তো যোগ করলে কি হবে? এটা যোগ হবে না। তার মানে কি অমূলদ সংখ্যার যোগফল কি হবে? হতে পারে অমূলদ সংখ্যা, এটাই তো রাইট। তাহলে আমাদের কিন্তু বলছে মূলদ সংখ্যার গুণফল হতে পারে অমূলদ, না মূলদ সংখ্যার গুণফল অমূলদ হবে না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট আমরা যাবো এবার। আচ্ছা, তোমাদের জন্য আরো একটা উদাহরণ রয়েছে, অবশ্যই নোট ডাউন করবে, এগুলো খাতা পেন নিয়ে বসবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনগুলো, আবারও বলছি পরীক্ষার জন্য, যে পরীক্ষায় দাও না কেন তোমরা। চলো, কি বলছে ওরা? বলছে নিচের কোনটি মূলদ সংখ্যার উদাহরণ? তো চলো তোমরা অ্যান্সার বের করো। তো বলছে নিচের কোনটি মূলদ সংখ্যার উদাহরণ, তোমরা বের করো দেখি, তারপরে আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা হবে কোনটা হবে না। তো মূলদ সংখ্যা বলছে, হ্যাঁ, তো মূলদ সংখ্যা আমরা চলো তাহলে দেখবো এবার। বলো তো এই যে √2 তার পাওয়ার ঘাত রয়েছে √3, √3 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা না। তো ঘাত √3 কে কখনো ভাঙানো যাবে না, তাহলে অপশনে হবে না। অপশন সি দেখো 5 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, এটাকেও ভাঙানো যাবে না। কেন অমূলদ সংখ্যা আমি বোঝাচ্ছি একটু পরে, চাপ নেই, তবু একটু বলে দিচ্ছি। যে সংখ্যাগুলোকে পি বাই, তো কেন অমূলদ সংখ্যা দেখো লক্ষ্য করো, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেগুলোকে অমূলদ সংখ্যা বলা হয়। তারপর দেখো এবার √6, এটাও তো হবে না। কিন্তু দেখো √4 যে আছে, ওটা তো আমি যদি এই √4টাকে যদি ভাঙাতে চাই তাহলে √3 পাওয়ার কি 2 হবে না? √3 পাওয়ার 2 মানে কি 3 হবে। 3 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো ওটাই তো বলছিল যে নিচের কোনটি মূলদ সংখ্যা, তাহলে অ্যান্সার কি হবে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে √3 পাওয়ার মানে ঘাত √4। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট যাবো এবার। এবার আমরা আসবো অমূলদ সংখ্যা। ভালো করে বুঝে নেবে অমূলদ সংখ্যা কি জিনিস। চলো, অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা বলছে যে সমস্ত সংখ্যাকে, লক্ষ্য করো কি বলছে না, পি বাই কিউ আকারে
প্রকাশ করা যায় না, যে সমস্ত সংখ্যাকে কিসে প্রকাশ করা যায় না, দেখো ওরা বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের অমূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ যে সংখ্যার দশমিক আকার অনাবৃত্ত ও অসীম তারাই অমূলদ। কোনগুলো বলো তো? আমি তোমাদের ডেসিমাল পড়াইছিলাম আগের দিন, যারা জানো না অবশ্যই ক্লাসটা দেখে নাও। যেগুলো কি নন টার্মিনেটিং বা নন রিকারিং নাম্বার, ওগুলোই বলছে অসীম তারাই অমূলদ সংখ্যা। দেখো আকার অনাবৃত্ত, পুনরাবৃত্ত নয়, অনাবৃত্ত, যার শেষ নেই, একের পর একটা সংখ্যা চলে আসে। যেমন এক্সাম্পল দেখো √2, √3। তো প্রথমত বলে রাখি, যেগুলো মৌলিক সংখ্যা, সমস্ত মৌলিক সংখ্যাই কিন্তু আমরা যদি রুটের মধ্যে দিয়ে দেই বর্গমূলে, তাহলে কিন্তু সেগুলো অমূলদ সংখ্যা। কি মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা পরে আমরা ধীরে ধীরে জেনে নেব। তো চলো এবার তারপর 1.2121 2 1112 দেখো সেম নাম্বার কিন্তু রিপিট নয়, তার মানে এটা কি অমূলদ। সেম এটাও তাই, এগুলো অমূলদ সংখ্যা। 2 অমূলদ সংখ্যার দশমিক বিস্তার অসমাপ্ত ও অপুনরাবৃত্ত, মানে নন রিকারিং যেগুলো ডেসিমেল সেগুলো। 3 পূর্ণবর্গ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূলে অমূলদ সংখ্যা। এটাই তো, এই যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, √2, √3, √7 হতে পারে, √11 হতে পারে, √97, এগুলো হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। সব মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যার উদাহরণ, মানে রিয়েল নাম্বার। কারণ রিয়েল নাম্বারের মধ্যেই তো তোমার রেশনাল আর ইরেশনাল, মানে মূলদ আর অমূলদ, অমূলদকে ইরেশনাল বলা হয়। তাই বলছে সব অমূলদ সংখ্যায় বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। তারপরে কি বলছে ওটা দেখো, লক্ষ্য কর। তারপরে বলছে একটি অমূলদ সংখ্যার সাথে একটি অশূন্য মূলদ সংখ্যার গুণ বা ভাগফল, খুব ভালো করে বুঝবে। একটি অমূলদ সংখ্যার সাথে একটি অশূন্য মূলদ সংখ্যার গুণ বা ভাগফল অমূলদ হয়। মানে একটা অমূলদ সংখ্যার সঙ্গে যদি একটি অশূন্য মূলদ সংখ্যাকে গুণ করি, যেমন আমরা বলতে পারি, লক্ষ্য করে একটি অমূলদ সংখ্যা ধরে নিলাম √3, তার সঙ্গে এবার বলছে কি একটি মূলদ সংখ্যাকে গুণ করতে বলছে, মূলদ সংখ্যা 2, তাহলে কি হবে 2√3, এইটা একটা কি হবে, এটা একটা অমূলদ সংখ্যা হবে। তাই বলছে সে গুণ করলেও তাই, ভাগ করলেও তাই, একটা অমূলদ। এবং দুটি অমূলদ সংখ্যার যোগ বা গুণফল মূলদ বা অমূলদ উভয় হতে পারে। আমি একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম √2 দিয়ে, √2 প্লাস মানে 2 প্লাস √3, 2 মাইনাস √3 দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। উভয় হতে পারে, সে যোগফল বা গুণফল যে কোনো একটা হয় মূলদ হবে, নাহলে অমূলদ, উভয় হতে পারে। তাই বলছে যে হতে পারে যে কথাটা আছে, এই হতে পারেই কিন্তু আমাদের অপশনে হওয়ার চান্স বেশি থাকে, তার জন্য আমি তখনই বলে দিয়েছিলাম। চলো নেক্সট এবার আমরা দেখে নিচ্ছি। নেক্সট এবার কি খুবই ইম্পর্টেন্ট, সামনে এলে গ্রুপ ডি পরীক্ষায় এগুলো কোশ্চেন খুব আসে। চলো দেখে নাও নেক্সট যেটা ওরা বলছে আর কি। নেক্সট বলছে ওরা, দুটি সংখ্যা এক্স এবং ওয়াই এর মধ্যে অসংখ্য মূলদ ও অমূলদ সংখ্যা থাকে। মানে আমরা দুটো সংখ্যা, দুটো ভগ্নাংশ, সে ভগ্নাংশের মধ্যে কতগুলো মূলদ সংখ্যা, মানে কতগুলো তো আসে না, বলে যে দুটো ভগ্নাংশ দিয়ে বলে যে এর মধ্যে নিচের কোনটি উদাহরণ রয়েছে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যার উদাহরণ রয়েছে, সেটা আমরা শিখে নেব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা জানি না অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখি এবং বোঝার চেষ্টা করি। দেখো বলছে 3/4, মানে 3/4 একটা দিয়েছে, আর একটা 3/8 দিয়েছে। তো 3/4 এবং 3/8 এর কি মধ্যে একটি মূলদ সংখ্যা কোনটা, তাই বের করতে বলছে। কিভাবে বের করে ভালো করে বুঝে নেবে। তো আমি ডিটেলস বুঝিয়ে তোমাকে শর্ট বুঝিয়ে দিচ্ছি। তো কি করতে হয়, এই দুটো ভগ্নাংশকে যোগ করতে হবে, যোগ করে কি করতে হবে, তাকে 2 দিয়ে ডিভাইডেড করতে হবে। বুঝলাম, যে দুটো ভগ্নাংশটা দেবে তাকে যোগ করে 2 দিয়ে ডিভাইডেড করবে। চলো করি তাহলে। 4 আর 8 যদি লসাগু নিই, এখানে আমরা কি 8ই হবে। 4 2 8 মানে 3 2 6, 8 8 মিলে গেলে 3/2 হবে। চলো নেক্সট কি হবে তাহলে, এখানে 6 3 9, 9/8 বাই কি হবে, /2 হবে। তাহলে নেক্সট আমরা কি করব, 2 মানে কি 2/1, তাহলে 9/8 ইন্টু 1/2 লিখতে পারি। কারণ ভাগকে গুণন করলে কি হয়, এক্সচেঞ্জ হয়ে যায়, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাহলে আমরা অ্যান্সার বলতে পারি কি 9/16। তো 9/16 অপশনে আছে কিনা দেখতে হবে। এই যে অপশনে 9/16 আছে, তার মানে কি 9/16 হচ্ছে একটি তাদের মধ্যে মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। বোঝা গেল ক্লিয়ার? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং
পরীক্ষা রেলের যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তাহলে শর্ট কি, এক্স আর ওয়াই দুটি বলছে দেখো সংখ্যা, এর মধ্যে যদি মূলের সংখ্যা বের করতে বলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 পেয়ে গেলাম আমরা মূলের সংখ্যা কোনটা আমাদের চলে আসবে। বোঝা গেল, ক্লিয়ার? তো চলো এবার নেক্সট আমরা যাচ্ছি। দেখো নেক্সট কি বলছে, 1/7 যেরকম আমরা বের করলাম একটু আগে যে দুটি ভগ্নাংশের মধ্যে কি সংখ্যা, মূলের সংখ্যা বের করলাম, তাই না? এবার দেখো বলছে দুটো ভগ্নাংশ দিয়েছে, তার মধ্যে কি সংখ্যা বের করতে বলছে, অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কিভাবে বের করে আমি ভালো করে বোঝাচ্ছি, বুঝে নেবে। তো চলো 1/7 রয়েছে, 1/7 ভালো করে বুঝবে। 1/7কে আমি 1 দিয়ে ভাগ করব, 7 দিয়ে এই 1কে ভাগ করবো আমরা। চলো দশমিক দিয়ে শূন্য নেব, 7 1 যা 7, 3 দশমিক তো শূন্য, আবার 4 7 28, 2 আছে আবার 0, 7 2 14, 6 আছে আবার 0, 7 8 56, যাক আর নিলাম না, এতটুকুতে আমি স্টপ রাখলাম, এতটুকুতে কি রাখলাম, স্টপ রাখলাম। বোঝা গেল, ক্লিয়ার? চলো সেম এবার 2/7 আমি 2/7 তার মানে কাকে ভাগ করব, 2 কে ভাগ করব, পয়েন্ট দিয়ে 0, 7 2 যা 14, 6 0, 7 8 যা 56, 4 0, 5 7 যা 35, 5 0, 7 7 যা 49। তো এই এতটুকুই থাকলো, আমি আর এগোলাম না, এখানেই থাকলো। তো বলছে কি এদের মধ্যে একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো অপশনে তুমি কি দেখবে যে 0.1428 এর থেকে বড় যে সংখ্যাটা 0.2857 এর নিচে ছোট যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। তো অপশন অবশ্যই উদাহরণ দিয়ে আসবে, ভগ্নাংশ দিয়ে আসবে, তুমি ভাগ করে দেখবে যে সংখ্যাটা 0.1428 এর থেকে বড় এবং 0.2857 এর থেকে ছোট, মানে এদের মাঝে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এইভাবে কিন্তু আমরা অমূলদ সংখ্যা বের করব, যদি দুটো ভগ্নাংশ দেয় দিয়ে বলে যে নিচের কোনটি তাদের মধ্যে অন্তর্ভুক্ত অমূলদ সংখ্যার উদাহরণ। তো আমাদের কিন্তু ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট আমরা যাব। তো নেক্সট যাওয়ার আগে আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, তোমরা আমাকে করিয়ে দেখাবে। হ্যাঁ, তো বলো, তোমরা আমাকে অ্যান্সারটা সবাই কমেন্টে জানাবে। 3/7 এবং 5/13 এর মধ্যে তোমরা মূলের সংখ্যাটা বের করে দেবে, আমাকে অপশনে কমেন্টে জানিয়ে দাও 3/7 এবং 5/3। চলো নেক্সট। দেখো আমি তোমাদের একটু আগে বলছিলাম যে পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা বলছিলাম যে একটু পরে আমরা এটা ডিটেলস জেনে নেবো যে পূর্ণ সংখ্যাটা কি, সেটা কিন্তু এবার আমরা জানবো যে পূর্ণ সংখ্যাটা কি। দেখো পূর্ণ সংখ্যা বলতে গেলে প্রথমেই বলে দিচ্ছি, পূর্ণ সংখ্যা কিন্তু 1 ধনাত্মক হবে, 2 ঋণাত্মক হবে, আর একটা সঙ্গে 0 থাকবে। কেমন, যেমন আমি যদি বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, মাইনাস দিয়ে যে সংখ্যাগুলো -1 -2 -3 -4 -5 -6, সরি এইটা মাইনাস না, ধনাত্মক, ধনাত্মক মানে হচ্ছে প্লাস প্লাস এগুলো। তাহলে ঋণাত্মক কোনগুলো, যেগুলো -1 2 3 4 5 মাইনাস, সব মাইনাস থাকে, সামনে থাকবে যে সমস্ত সংখ্যা সেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটু এখানে পূর্ণ সংখ্যা বিষয়টা ওখানে পড়ছিলাম, তাই না? এবার বলছে 0 ইজ নাইদার নেগেটিভ নর পজিটিভ বাট ইন্টিজার, মানে 0 না ধনাত্মক, এই যে 0 না ধনাত্মক না ঋণাত্মক, 0 হচ্ছে একটা কি সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, অনলি ইন্টিজার। নেক্সট, পজিটিভ ইন্টিজার ইজ এ সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে আমি যদি এই যে পজিটিভ গুলো যে আছে, এই যে পজিটিভ যেগুলো আছে, পজিটিভ গুলোকে যদি আমরা লিখি তাহলে আমি একটা সেট পাবো, মানে 1 থেকে শুরু করে কন্টিনিউ, তাহলে সেটা হবে ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারকে বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা, বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে পরীক্ষায় যদি আসে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তো স্বাভাবিক সংখ্যা মানে যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু করে সমস্তগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক সংখ্যাকে আমরা যে লেটারটা দিয়ে ডিনোট করি সেটা হচ্ছে এন, ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা। এবার আসে যদি বলা হয় পজিটিভ ইন্টিজার উইথ 0,
পজিটিভ ইন্টিজার উইথ জিরো মানে এই যে ন্যাচারাল নাম্বার, ধনাত্মক যে সংখ্যাগুলো তার সঙ্গে যদি জিরো নেই এবার, মানে এরকম ভাবে যদি আমি লিখি 0 1 2 3 4 5 এটা চলছে, তখন কিন্তু এই সেটটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হোল নাম্বার বলবো। কি বলবো লক্ষ্য করো, তখন এটাকে কিন্তু হোল নাম্বার বলবো, মানে অখণ্ড সংখ্যা বলবো আমরা। কি সংখ্যা বলবো? অখণ্ড সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে অখণ্ড সংখ্যা যদি আমাদের পরীক্ষা আসে সেটা হবে 0 থেকে স্টার্ট করে 1 2 সবগুলোই, মানে আমরা এটাকে বলতে পারি সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত। হ্যাঁ কি না? সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা, লক্ষ্য করো এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা না, তো ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে কি হলো, অখণ্ড সংখ্যা হয়ে গেল, মানে হোল নাম্বার হয়ে গেল না? হোল নাম্বার মানে জিরো একটা যুক্ত হয়ে গেল সেই সেটের মধ্যে। আমরা বলতে পারি সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো অখণ্ড সংখ্যা, বলতে পারি কি না? বলতে পারি। তাহলে আমরা তো আমরা আবার এটা বলতে পারি না যে সমস্ত অখণ্ড সংখ্যা মানে সমস্ত হোল নাম্বার হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। কেন বলতে পারি না? কারণ জিরো কিন্তু এই সমস্ত অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু জিরো আছে, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা বলা যাবে না, কারণ জিরো তো পূর্ণ সংখ্যা নয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, সরি জিরো তো ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, জিরো অলরেডি পূর্ণ সংখ্যা। বোঝা গেল? এভাবে কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো আছে। আমি তোমাদের একদম জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো সেট করা হয়। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। এবার চলো আমি তোমাদেরকে পূর্ণ সংখ্যা পড়ালাম। পূর্ণ সংখ্যা থেকে যে দুটো জিনিস আমাদেরকে আরো জানতে হবে সেটা হচ্ছে কি, একটা জোড় একটা বিজোড় সম্পর্কে ধারণা নিতে হবে, যে কোনটাকে জোড় বলা হয় কোনটাকে বিজোড় বলা হয় এটা জানতে হবে। তো জোড় মানে কি, আমরা জানি যে সমস্ত সংখ্যা 2 দিয়ে ডিভাইডেড যায়, লাস্টের যে কোনো সংখ্যা যদি লাস্টের সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায় তাহলে সেটা জোড় সংখ্যা, মানে তাহলে সেটাকে আমরা জোড় সংখ্যা বলি। যেমন এক্সাম্পল যদি আমি বলি 1 3 2 5 7 লাস্টে একটা 2 দিলাম, এটা জোড় সংখ্যা। আবার বলি 1 3 5 8 জোড় সংখ্যা, 1 3 5 0 এটাও জোড় সংখ্যা। 0 কেন? 0 একটা জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো আমি বললাম 0/2, আমি একটু আগে বললাম যে সমস্ত সংখ্যা কি দিয়ে ভাগ যায় বলো, যে সমস্ত সংখ্যা 2 দিয়ে ভাগ যায় ওগুলো তো জোড় সংখ্যা, হ্যাঁ কি না বলো? তো চলো আমি দেখাচ্ছি, লক্ষ্য করো। আচ্ছা 0কে যদি আমি মানে 2 দিয়ে যদি 0কে ভাগ করি, বলতে পারি না 2 0 0, পারি কিনা বলো? পারি তো নাকি? 2 0 0, তার মানে কি 2 দিয়ে ভাগ গেল 0কে, তাহলে 0 একটা কি সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা। বোঝা গেল? বিজোড় সংখ্যা কোনগুলো তাহলে? মানে যেগুলো 2 দিয়ে ভাগ যায় না, 1 2 5, এই যে 2 দিয়ে ভাগ যাবে না এগুলোকে বিজোড় সংখ্যা বলা হয়। এবার চলো আমরা তাহলে নেক্সট যাব, যেহেতু আমাদের হয়ে গেল জোড় সংখ্যা বিজোড় সংখ্যা জানা হয়ে গেল। এবার আমরা একটু জোড় আর বিজোড় সংখ্যার একটু ধর্ম মানে বৈশিষ্ট্যগুলো একটু পড়বো, যে কি কি বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে। তো এগুলোও পরীক্ষা আসে, না আসার কথা না, জানতে হবে না আসলে আমাদেরকে। চলো বলছে দুটি জোড় সংখ্যার সমষ্টি অন্তর সর্বদাই জোড় সংখ্যা। আমি দেখাচ্ছি দুটো জোড় সংখ্যা, একটা 8 নিলাম আর একটা 6 নিলাম, একটা 8 আর কি নিলাম আর একটা আমি 6 নিলাম। তো বলো তো 8 আর 6 যোগ করলে কত পাবো? 14 পাবো না? তাহলে কি যোগফল সমষ্টি কি পাইলাম? জোড় পাইলাম। তো 8 থেকে 6 বাদ দিলে কত? 2 হবে, অবশ্যই জোড় সংখ্যা পেয়ে গেলাম। 2 দুটি বিজোড় সংখ্যার সমষ্টি অন্তর সর্বদাই জোড় সংখ্যা। তুমি যে কোনো দুটো বিজোড় সংখ্যা নাও, একটা নিলাম আমি 7, একটা 5, যোগ করো দেখো 12 আসবে, বিয়োগ করলে 2 আসবে, মানে এটা ঠিক যে কোনো দুটি বিজোড় সংখ্যার সমষ্টি ও অন্তর কি হবে? সর্বদাই হবে জোড় সংখ্যা হবে, তাই না? চলো নেক্সট কি বলতে, একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার সমষ্টি অন্তর সর্বদাই বিজোড়। মানে একটি তুমি কি সংখ্যা নিবা, ভালো করে বলছো, একটি জোড় সংখ্যা নিবা আরেকটি কি বিজোড় সংখ্যা নিবা, নিয়ে তুমি যোগ করবা। চলো একটা জোড় একটা বিজোড় নিচ্ছি, একটা জোড় 12 নিলাম আর একটা বিজোড় 7 নিলাম। লক্ষ্য করো 12 থেকে 7 বিয়োগ করলে কি হবে? 5 হবে। 12 সঙ্গে 7 যোগ করলে কি হবে? 19 হবে। তাহলে কি সমষ্টি বলো কিংবা অন্তর বলো সর্বদাই কি বিজোড় হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? নেক্সট, দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা। যে কোনো দুটি জোড় সংখ্যা নাও, 4 নাও আর 8 নাও, গুণন করো দেখো সবসময় কি হবে? 4 8 32, সবাই একটা 2 নাও, একটা তুমি 6 নাও, 12 হবে। মানে কি আমাদের যে কোনো জোড় সংখ্যার গুণফল কি হবে? জোড় সংখ্যা হবে দুটো, দুটো কিন্তু দেখো 5। দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই বিজোড় সংখ্যা। সেম দুটো বিজোড় সংখ্যা নাও, একটা 5 নাও একটা 7 নাও, 5 7 × 35, সেরকম 3 নাও
5 নাও, 15 আসবে, মানে বিজোড় সংখ্যা আসবে। সেম 6, একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা, মানে একটি জোড় সংখ্যা যদি নাও আর একটা বিজোড় সংখ্যা যদি নাও তার গুণফলটা জোড় হবে। যেমন একটা তুমি 8 নাও আর একটা 3 নাও, কত হবে? 24 হবে গুণ করলে। তার মানে দুটি, একটি জোড় নাও আর একটা বেজোড় নাও, একটি জোড় নাও আর একটা বিজোড় নাও, তাহলে ওই গুণ করলে কিন্তু জোড় সংখ্যা পাওয়া যাবে। কিন্তু একটি জোড় একটি বিজোড় সংখ্যার যদি যোগ বা বিয়োগ করি, একটু আগে বললাম দেখো 3 নম্বর পয়েন্টে, সেটা কি হবে? বিজোড় হবে, সর্বদাই বিজোড় হবে। ক্লিয়ার? চলো নেক্সট। তো নেক্সট আমরা যাওয়ার আগে একটু শূন্যের ধারণা পড়বো, শূন্যের যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু জেনে নেব। দেখো শূন্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমাদের একটু জানতে হবে। তো শূন্যের বৈশিষ্ট্য কি বলছে? এক বলছে কি, যে কোনো সংখ্যার সাথে যদি শূন্যকে আমরা যোগ করি বা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি বলছে? যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ বা বিয়োগ করলে মানের পরিবর্তন হয় না। তাই তো আমরা যে কোনো সংখ্যা নেই শূন্যকে যোগ করি, দেখো মানের কোনো চেঞ্জ হবে না, বিয়োগ করলেও মানের চেঞ্জ হবে না। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই আমরা জানি যে কোনো সংখ্যা হতে পারে সেটা 2, 0, দেখো 0ই হবে। আবার বলছে শূন্যকে যে কোনো অশূন্য সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য, মানে শূন্যকে যে কোনো অশূন্য সংখ্যা, এই যে শূন্য নিলাম, একটা অশূন্য সংখ্যা 7 নিলাম, ভাগ করো, লক্ষ্য করো 7 0 7 0 7, বাস, তাই তো ভাগফল শূন্য আসলো না। শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার উপর ঘাত শূন্য হলে মানে এক, মানে তুমি যে কোনো সংখ্যা 1 1 মানে 1 0 ঘাত 1, 7 0 ঘাত করলে 1, 100 ঘাত 0 1, মানে যে কোনো সংখ্যা সেটা শূন্য ছাড়া যদি হয়, তুমি যদি ঘাত, ওর যে ঘাত পাওয়ারটাকে যদি 0 তাহলে 1 হবে আনসার। নেক্সট চলো, শূন্যকে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাই এটিকে জোড় সংখ্যা বলে। আমি একটু আগে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম জিনিসটা, যে কেন জোড় সংখ্যা বলা হয় শূন্যকে। এবার লক্ষ্য করো, আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে শূন্য, আমি সাপোজ তোমাদেরকে বললাম যে একটা মান দিলাম, মনে করো একটা মান আমি তোমাদেরকে দিলাম, সেটা হচ্ছে 2/0, আর একটা হচ্ছে 0/2। ভালো করে বুঝবে, হ্যাঁ, দুটোর মধ্যে কি পার্থক্য, কেন বলা হয় দুটোকে আলাদা জিনিস, বুঝবে। হ্যাঁ, মনে করো আমি 2 দিয়ে 0কে ভাগ করতে চাই, সাপোজ, বলো তো আমি ইকুয়াল টু কত লিখবো তাহলে? ভাগফল। লক্ষ্য করো এই 2 এর সঙ্গে তুমি যদি এখানে একটা শূন্যকে গুণন করে দাও, তুমি শূন্য পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? বা শূন্য তো বাদ দিয়ে দিলাম, সাপোজ আমি বললাম তোমাকে 14/7। লক্ষ্য করে এই 7-এর সঙ্গে যদি আমি 2 গুণন করে দিই, কত পাবো? এই 14 পেয়ে যাচ্ছি, হ্যাঁ কি না বলো? পেয়ে যাচ্ছি তো 14 না? এবার মনে করো 15/3, সেম, যদি আমি এখানে গুণন করে দিই 5, মানে 5 গুণন করলে 15 পেয়ে যাচ্ছি উপরেরটা, হ্যাঁ কি না বলো? পেয়ে যাচ্ছি। লক্ষ্য করো এবার আমি যদি তোমাদেরকে এভাবে দিয়ে বলি, বলো তো শূন্যর সঙ্গে কত গুণন করলে আমি এই গুণফল 2 পাবো? বলো কখনো কি সেটা সম্ভব? সম্ভব? তোমরা বলো কখনো সম্ভব? তোমরা অনেকেই পড়ছো যে এই যে মানটা, এটাকে কি বলা হয় বলো তো? পড়ছো কি বলো না? ইনফাইনাইট বলা হয়, পড়ছো কি না? তার প্রমাণটা তোমরা দেখে নিলে। কেন বলা হয়? কারণ শূন্যকে তুমি কোনো সংখ্যা দিয়ে গুণ করে কখনো কিন্তু তুমি 2 পাবে না। পাবে 2? কখনোই 2 পাবে না। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আজ থেকে আশা করি এই ভিডিও দেখার পরে তোমার একদম ক্লিয়ার এই জিনিসটা। তাহলে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, কেন বলা হয়। হ্যাঁ, চলো নেক্সট। নেক্সট দেখো নিখুঁত সংখ্যা, পারফেক্ট নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তো পারফেক্ট নাম্বার কি জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে পারফেক্ট নাম্বারটা কি জিনিস। হ্যাঁ, চল পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার বলতে সেই সমস্ত পূর্ণ সংখ্যাকে বোঝায় যেখানে সংখ্যাটি প্রকৃত ধনাত্মক গুণনীয়কগুলো যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যাবে। চলো কি রকম একটা এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার বুঝে যাবা। সাপোজ আমি 6 নিলাম আর আমি একটা 8 নিলাম, তো বলো তো 6-এর যে গুণনীয়কগুলো আছে কি কি? 1 আছে, 2 আছে, 3 আছে। আমি 6 যে আছে ওটা নেব না, আমার ওই সংখ্যাটা বাদ দিয়ে, নিজস্ব মানটা বাদ দিয়ে। সেম 1 আছে, 2 আছে, 4 আছে।
বলো তো এই যে 1 2 3 যে নিলাম, এখানে গুণনীয়ক গুলো যে আছে এগুলোকে যদি যোগ করি আমি কত পাবো? 6 পেয়ে গেলাম। এগুলো যোগ করলে আমি কত পাবো? 7 পেয়ে গেলাম। বলো তো এই যে যোগফলটা আমি কি সংখ্যা পেলাম? এই যে 6 পেয়ে গেলাম না? আর এই যোগফলটা আমি কি 7 পেয়েছি? এখানে কি 8 পেয়েছি আমি? না, পাইনি। তো এই যে রকম যে আমাদের গুণনীয়ক যেগুলো সংখ্যা আছে, সেই গুণনীয়ক গুলোকে যদি আমরা যোগ করে দেই, যোগ করে যদি ওই সংখ্যাটা নিজস্ব মান পেয়ে যাই, তাকেই বলা হয় নিখুঁত সংখ্যা বলা হয়। ক্লিয়ার কি না বলো? বোঝা গেল? আমি তাহলে বলছি, তোমরা অ্যান্সার দিবে আমাকে। নিচের কোনটা নিখুঁত সংখ্যা? 7, অপশন এ, অপশন বি 29, অপশন সি 28, অপশন ডি নান অফ দিস। তো অবশ্যই কমেন্টে, যদি বুঝে গেছো কমেন্টে আমাকে জানাও, অবশ্যই জানাবে কোনটা ক্লিয়ার, যে কোনটি পারফেক্ট নাম্বার। তোমরা অ্যান্সার দিবে পারফেক্ট নাম্বার হলো, লিখে কমেন্টে আমাকে কিন্তু অ্যান্সার দিবে কোনটা হবে এখানকার মধ্যে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট যাব। পারফেক্ট নাম্বার সম্পর্কে কিছু আরো বৈশিষ্ট্য আমরা পড়বো, খুব ভালো করে পড়বো বৈশিষ্ট্যগুলো। ক্লিয়ার? চলো নেক্সট। লক্ষ্য করো যে পারফেক্ট নাম্বার কি জিনিস, মানে কি জিনিস তো বুঝে গেলাম। পারফেক্ট নাম্বারের কিছু এক্সাম্পল বৈশিষ্ট্য আমরা পড়বো, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রতম নিখুঁত সংখ্যা হচ্ছে 6, যেটা বোঝালাম একটু আগে। সমস্ত নিখুঁত সংখ্যা জোড়, মানে এখনো পর্যন্ত যতগুলো নিখুঁত সংখ্যা বের করা হয়েছে সব জোড় সংখ্যা, কোনোটাও কিন্তু বিজোড় সংখ্যা না। ক্লিয়ার? বোঝা গেল? বিজোড় সংখ্যা নেই। বিজোড় সংখ্যা নিখুঁত আছে কিনা তা এখনো পর্যন্ত অজানা, মানে এখনো বের হয়নি। একটি নিখুঁত সংখ্যায় প্রতিটি নিখুঁত সংখ্যা, প্রত্যেকটি নিখুঁত সংখ্যায় একটি ট্রায়াঙ্গুলার নাম্বার। তুমি এখানে বলতে পারো যে অল পারফেক্ট নাম্বার মাস্ট বি আ ট্রায়াঙ্গুলার নাম্বার, মানে প্রতিটি নিখুঁত সংখ্যাই হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার নাম্বার। কি ট্রায়াঙ্গুলার নাম্বার আমরা একটু পরেই বুঝে নেব, চাপ নেই। তো দেখো পারফেক্ট নাম্বারের আরো কিছু এক্সাম্পল এখানে দিয়েছে। 6, 28, 496, 8128। এক অঙ্কের যদি আসে তাহলে এটা অ্যান্সার, 2 অঙ্কের আসলে এটা অ্যান্সার, 3 অঙ্কের আসলে এটা অ্যান্সার। বোঝা গেল? 4 অঙ্কের যদি ক্ষুদ্রতম বলে তাহলে এটা অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? এগুলোকে বলা হয় কি সংখ্যা? নিখুঁত সংখ্যা বলা হয়। চলো আমি তোমাদেরকে ট্রায়াঙ্গুলার নাম্বার সম্পর্কে এবার একটু হালকা ধারণা দিচ্ছি, ট্রায়াঙ্গুলার নাম্বারটা কি জিনিস। হ্যাঁ, চলো লক্ষ্য করো। ট্রায়াঙ্গুলার নাম্বার যদি আমরা বের করতে চাই, যে বলছে দ্য ট্রায়াঙ্গুলার নাম্বার ফর্মুলা ফর দ্য n টার্ম ইজ t is equal to, মানে n is equal to n into n plus 1 divided by 2। ট্রায়াঙ্গুলার নাম্বার বের করার নিয়ম হচ্ছে n into n plus 1 divided by 2। সাপোজ বললো যে তোমাকে যে প্রথম ট্রায়াঙ্গুলার নাম্বারটি কোনটি, লক্ষ্য করো। তাহলে n এর মান প্রথম 1 প্লাস n plus 1 মানে 2 by 2, তাহলে হবে কি 1। তো ট্রায়াঙ্গুলার নাম্বার কি পেয়ে গেলাম? প্রথম যে ট্রায়াঙ্গুলার নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি এটা 1 পেয়ে যাচ্ছি। এবার বললো যে দ্বিতীয় ট্রায়াঙ্গুলার নাম্বারটা কি? দ্বিতীয় ট্রায়াঙ্গুলার নাম্বার, তো দ্বিতীয় মানে n plus 1 মানে 2 plus 1 by 2। লক্ষ্য করো 2 2 কাটা, তাহলে 3 হবে। সেম যদি বলে চতুর্থ কোনটা, চতুর্থ 4 1 5, 5 2 5 হবে। যদি বলে পঞ্চম কোনটা, 5 1 6, 2 2 কাটা 6। তার মানে কি আমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার বের করতে গেলে এই ফর্মুলা দিয়ে কিন্তু বের হয়ে যাবে। আর প্রতিটি ট্রায়াঙ্গুলার নাম্বার কিন্তু নিখুঁত সংখ্যা নয়, এটা মনে রাখবে। প্রতিটি ট্রায়াঙ্গুলার নাম্বার নিখুঁত সংখ্যা নয়। যেমন আমরা একটু বের করলাম 1 3, এগুলো নিখুঁত সংখ্যা নয়, কিন্তু আমরা বলতে পারি প্রতিটি নিখুঁত সংখ্যাই কিন্তু ট্রায়াঙ্গুলার নাম্বার। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। একটু আমি তোমাদেরকে একটা চার্ট দেখাচ্ছি, যে ট্রায়াঙ্গুলার নাম্বারের চার্ট। ছোট করে নিলাম যাতে তোমরা বোঝো জিনিসটা। লক্ষ্য করো ট্রায়াঙ্গুলার নাম্বারের চার্টটা লক্ষ্য করো। এই যে দেখো 1 3 6 10 15 21 28 36 45 55 66 78 91 105 120 136 153। এগুলো সব ট্রায়াঙ্গুলার নাম্বার। কি নাম্বার এগুলো? ট্রায়াঙ্গুলার নাম্বার। এগুলো না কিন্তু, এইগুলো না, এই যে এদিকে যেগুলো আছে সেগুলো। এবার লক্ষ্য করো ট্রায়াঙ্গুলার নাম্বারের মধ্যে আমরা 6 একটা কি সংখ্যা বললাম একটু আগে? 6 একটা কি বললাম? 6 বললাম পারফেক্ট নাম্বার। 28 একটা কি সংখ্যা? পারফেক্ট নাম্বার। আমরা বললাম কিনা একটু আগে বলো? এই যে আমরা তাহলে বলতে পারি প্রতিটি নিখুঁত সংখ্যা হলো একটি ট্রায়াঙ্গুলার নাম্বার। কিন্তু উল্টো বলা যাবে না, ভাইস ভার্স কখনো ঠিক হবে না। প্রতিটি কি ঠিক হবে না? যে প্রতিটি ট্রায়াঙ্গুলার নাম্বার হলো একটি পারফেক্ট নাম্বার, মানে নিখুঁত সংখ্যা। এটা ভুল হবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো আমরা লাস্ট একটা জিনিস আমরা তোমাদের সামনে পিকচারের মাধ্যমে বুঝিয়ে দেবো, যে সংখ্যার তথ্যটা পড়লাম সেই সংখ্যার তথ্যটা দেখো 2 মিনিটে তুমি আরো বুঝে নেবে খুব ভালো করে, কিভাবে বুঝতে পারবা। দেখো লক্ষ্য করো ভালো করে, আমি বোঝা দিচ্ছি। দেখো এই বোঝা দেখা যাচ্ছে। দেখো
তো কমপ্লেক্স নাম্বার, আমরা জানি কমপ্লেক্স যে নাম্বারটা রয়েছে সেই কমপ্লেক্স নাম্বারটা সম্পর্কে আমরা একটু জানবো। কমপ্লেক্স নাম্বারের মধ্যে কি আছে বলো? কমপ্লেক্স নাম্বারের মধ্যে কি সংখ্যা পড়ে? দুটো, একটা রিয়েল নাম্বার বলে, একটা পিওর ইমাজিনারি নাম্বার। পড়ছিলাম আমরা আগের দিন। রিয়েল নাম্বারের মধ্যে কি পড়ে? রিয়েল নাম্বারকে ভাগ করা হয় দুই ভাগ, একটা রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার বলা হয়। রেশনাল নাম্বারকে ভাগ করা হয় ইন্টিজারে, ইন্টিজারের মধ্যে আবার জিরো যখন নিয়ে নিই আমরা, 0 1 2 3 এগুলো হোল নাম্বার। এই জিরো থেকে যদি আমরা বাদ দিই 1 2 3 নিই ন্যাচারাল নাম্বার। আমরা পড়লাম না একটু আগে যে ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি জিরো যোগ করি তাহলে হোল নাম্বার। আর জিরো, দেখো এই যে ন্যাচারাল আর এই যে হোল নাম্বার যে রয়েছে সেগুলো কি হতে পারে? সেগুলো আবার কোন কার অন্তর্ভুক্ত? ইন্টিজার, পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। দেখো তো ইন্টিজার, তার উপর রেশনাল, তারপর তা আমরা বলতে পারি যে সমস্ত ন্যাচারাল নাম্বার হলো হোল নাম্বার, একই না? সমস্ত ন্যাচারাল নাম্বার হলো একটা হোল নাম্বার। আবার বলতে পারি সমস্ত হোল নাম্বার হলো একটা কি নাম্বার? ইন্টিজার। সমস্ত হোল নাম্বার ইন্টিজার, বা তাহলে এটা বলতে পারি যে সমস্ত ন্যাচারাল নাম্বার হলো ইন্টিজার, বলতে পারি কি না? আবার বলতে পারি সমস্ত ইন্টিজার হলো কি? রেশনাল নাম্বার। তাহলে আমরা উল্টো বলতে পারি সমস্ত ন্যাচারাল নাম্বার হলো রেশনাল নাম্বার। কিন্তু এইটা বলতে পারবো না সমস্ত রেশনাল যে সংখ্যা হলো মূলদ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা, বলতে পারবো না। বলতে পারবো সমস্ত স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু বলতে পারবো না সমস্ত মূলদ সংখ্যাই হলো অখণ্ড সংখ্যা। বলতে পারবো না সমস্ত মূলদ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। বলতে পারবো কিছু কিছু বলতে পারবো কিছু মূলদ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা, কিছু মূলদ সংখ্যা হলো অখণ্ড সংখ্যা, কিছু মূলদ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, বলতে পারবো এটা। হ্যাঁ, কিন্তু আর কি এই যে রেশনাল নাম্বার, আবার রেশনাল নাম্বার কি বলবো? রিয়েল নাম্বার। তাই বলতে পারবো সমস্ত রেশনাল নাম্বার রিয়েল নাম্বার, কিন্তু সমস্ত রিয়েল নাম্বার রেশনাল নাম্বার বলবো না, কারণ রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু ইরেশনাল নাম্বারও রয়েছে, অমূলদ সংখ্যাও রয়েছে। তো এটা হচ্ছে আমাদের সংখ্যার যে ধারণাটা, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। অবশ্যই এরপরে আমরা যেটা নিয়ে আসবো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা যে রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। কিভাবে মৌলিক সংখ্যা বের করে, কিভাবে যৌগিক সংখ্যা বের করে, আমরা সেটা শিখে নেব। অনেকগুলো অপশন দিয়ে বলে কোনটা মৌলিক কোনটা যৌগিক, সব শিখে নেব আমরা। তার জন্য যারা নতুন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।